আচ্ছা দেখো তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব হচ্ছে পরিপাক। পরিপাকটা একটু দেখবো। হ্যাঁ, বোর্ড দেখা যায়? বোর্ডটা দেখো। পরিপাকের সাথে শোষণ সম্পর্কযুক্ত, তাই না? পরিপাক কি? তুমি যে খাবারটা খাবা সেটা হচ্ছে কি জটিল খাদ্যবস্তু। ভাত, আমিষ, এগুলো হচ্ছে সব কি জটিল খাদ্যবস্তু। এগুলো হরমোনের প্রভাবে ভাঙবে। হরমোন, বিভিন্ন এনজাইম, এগুলোর প্রভাবে শরীরের বিভিন্ন অংশে গিয়ে ভাঙবে। ভেঙে কি হবে? সরল হয়ে দেহকোষে গ্রহণযোগ্য হয়ে উঠবে। বুঝতে পারছো? তাহলে টার্গেট হচ্ছে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, দেখো ক্রিয়া বিক্রিয়া হবে। ঠিক আছে? জটিল খাদ্যবস্তু ভাত, ঠিক আছে? ভাত হচ্ছে কি শর্করা, আমিষ হচ্ছে মাছ, মাংস, এগুলা ডাল, এগুলো আমিষ। তাহলে এগুলো সব জটিল খাদ্যবস্তু কি হবে? হরমোনের প্রভাবে ভেঙে দেহকোষের গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং সরল অবস্থায় পরিণত হবে এই জটিল খাদ্যবস্তুগুলো। সেটাই হচ্ছে পরিপাক। পরিপাক ও শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? পৌষ্টিক তন্ত্র। বুঝছো? পরিপাক আর শোষণ তাহলে কোথায় হয়? দেখো পৌষ্টিক তন্ত্র। এখন পৌষ্টিক তন্ত্রটা ভালো করে জানতে হবে। এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন আছে। ঠিক আছে? প্রথমেই কি আছে দেখো, মুখ আছে না? মুখ গহ্বর আছে। তারপরে কি আছে? এই যে অন্ন নালী আছে। তাহলে এইখানে ধরো, এখানে তাহলে কি মুখ গহ্বর, এটা হচ্ছে কি অন্ন নালী। এই বুঝতেছো? না বুঝতে পারলে বলবে। অন্ন নালী, এটা মুখ গহ্বর, এটা হচ্ছে অন্ন নালী। তারপরে কি আসতেছে? এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কি ডায়াফ্রাম। ডায়াফ্রাম, হ্যাঁ, ডায়াফ্রাম। এখানে একটা পর্দার মতন অংশ থাকে কিন্তু। হ্যাঁ, তাইলে কি প্রথমে মুখ গহ্বর গেল, ঠিক আছে? তারপরে অন্ন নালী, তারপরে এদিক দিয়ে পার হয়ে কি পাকস্থলী আসতেছে। পাকস্থলীটা চলে আসতেছে। পাকস্থলী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য বলতো? আমিষ পরিপাকের জন্য। আমিষ পরিপাক প্রায় সম্পূর্ণটাই হয় হচ্ছে পাকস্থলীতে। হ্যাঁ, আর শর্করা পরিপাক কিন্তু মুখ গহ্বর থেকেই শুরু হয়। আচ্ছা, অংশগুলো দেখো। এই যে পাকস্থলী, এটা দেখা যাচ্ছে পাকস্থলী, এইদিকে এটা থাকে হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে? অগ্নাশয়, পাতার মতন অংশ, পাতার মতন অংশ থাকে অগ্নাশয়। আর পাকস্থলী কিন্তু প্রাচীর অনেক পুরু হয়। পুরু হয় কারণ এখানে কি হয়? আমিষ পরিপাক হয়, তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিছু ক্রিয়া হয়। এর জন্য কিন্তু পাকস্থলীটার প্রাচীর বেশ পুরু হয়। তারপরে এই পাশে দেখো এটা আছে। এই যে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে এইরকম একটা ছবি আছে না? না বুঝতে পারলে বলবা। এখানে হয়েছে কি পাকস্থলী। তারপরে এই পাশে কিন্তু একটা অংশ আছে, সেটা হচ্ছে যকৃত। যকৃতকে কি বলা হয়? এই যে এই অংশটা হচ্ছে কি যকৃত। যকৃতকে বলা হয় জৈব রসায়নগার। যকৃত বিভিন্ন কাজ করে থাকে, সঞ্চয় ভূমিকা পালন করে। গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, মানে স্টোর হাউস। তুমি যে খাবারটা খাচ্ছ, খাবারটা পরিপাক তন্ত্রের মাধ্যমে শোষণ হয়ে কোথায় গিয়ে হচ্ছে? শোষণ হয়ে গেল, তাই না? শোষণ কিন্তু হয় ক্ষুদ্রান্তের মাধ্যমে। আর আলটিমেটলি যখন তোমার শরীরের প্রয়োজন হবে, হ্যাঁ, তখন সেই মানে সেই ভিটামিন বা ধরো রক্তের যে জিনিসগুলো, এগুলো খনিজ দ্রব্য সব তোমার প্রয়োজন অনুযায়ী শরীরকে সাপ্লাই দিবে কে? যকৃত। কারণ যকৃততে দেখো, এই যে যকৃতের ভূমিকাটা দেখো 84 নাম্বার পেজ। 84 নাম্বার পেজে যকৃতের ভূমিকা আছে। হ্যাঁ, যকৃত কি করে? গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয়, খনিজ দ্রব্য সঞ্চয় করে, পিত্তরস সঞ্চয় করে। এখন পিত্তরসটা দেখো। আচ্ছা, এখন দেখো পিত্তরস। পিত্তরসকে এই যে অগ্নাশয়তে এই পাশে, তার অপর দিকে কিন্তু এই দিক দিয়ে একটা নালীর মাধ্যমে পিত্ত, এই যে পিত্তথলি থেকে পিত্তরস, যেটা যকৃতের কাছাকাছি থাকে, দেখতে পাচ্ছো ছবিতে? তাহলে এগুলা, এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে সিরিয়াল কি? মুখ গহ্বর, তারপরে অন্ন নালী, তারপরে আসছে পাকস্থলী। পাকস্থলীর অপর পাশে আছে কি? যকৃত। তারপরে পাকস্থলীতে এই যে একটু বাঁক দেওয়া অংশ, হ্যাঁ, এই অংশটা, এই যে বাঁকা যে অংশটা, এটা হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের পরবর্তীতে কি হয়ে যাচ্ছে? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হচ্ছে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা কি ছিল?
খাদ্য শোষণের ভূমিকা, তার মানে ক্ষুদ্রান্তের ভূমিকাটা কিন্তু জানতে চাইছে, বুঝতে পারছো? হ্যালো, ক্ষুদ্রান্তের ভূমিকাটা কিন্তু জানতে চাইছে। ক্ষুদ্রান্ত হচ্ছে এই যে খাদ্যটা সরল হয়ে গেল, জটিল থেকে সরল, হ্যাঁ, বিভিন্ন এনজাইমের মাধ্যমে পাকস্থলী থেকে আস্তে আস্তে ডিওডারের মাধ্যমে পরবর্তীতে যে ক্ষুদ্রান্তে গেল, এখানে ক্ষুদ্রান্তে ভিলাই নামক আঙ্গুলের অভিক্ষেপ থাকে। এই ক্ষুদ্রান্তের বৈশিষ্ট্যগুলো তোমাদের সুন্দর করে অ্যাসাইনমেন্টে লিখতে হবে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, এই খাদ্যবস্তু শোষণের ফলে আলটিমেটলি কই যাচ্ছে, এই যে বৃহদান্ত্রে চলে যাচ্ছে। বৃহদান্ত্র দেখছে, এই যে এইগুলা, এটা হচ্ছে কি বৃহদান্ত্র। বৃহদান্ত্রে চলে যাচ্ছে, অপর পথে শেষে কি পায়ুপথে শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এই হ্যালো, শুনতেছো? না বুঝতে পারলে বলবা, হ্যাঁ? তাহলে এই যে এই জিনিসগুলা, কোশ্চেনটা তাহলে দেখি, কোশ্চেনটা কে বলতে পারবে? এ প্লাস বি কি অংশ, কে বলতে পারবে বলো তো? এই যে আমি উত্তরে কিন্তু অলরেডি হিন্টস দিয়ে দিচ্ছি। কি ছিল কোশ্চেনটা, কি ছিল 1 নাম্বার কোশ্চেনটা অ্যাসাইনমেন্টের? মনে আছে? অ্যাসাইনমেন্টের কোশ্চেন ছিল, এই যে উদ্দীপকটা কি ছিল দেখো, মুখ বিবর ছিল, একটা ফ্লো চার্ট ছিল না, একটা প্রবাহ চিত্র ছিল, মুখ ছিদ্র, মুখ ছিদ্র, তারপরে কি আছে, মুখ মানে কোথ থেকে কোথায় যাচ্ছে, তারপরে আছে কি মুখ গহ্বর, মুখ গহ্বরের পরে চলে আসছে ঘ্রাসনালী। এই যে ঘ্রাসনালী মানে অন্ননালী, বুঝতে পারছো? ঘ্রাসনালী বা অন্ননালী। এরপরে এ প্লাস বি আছে, এটা কে বলতে পারবা? অন্ননালীর পরে আমি কি বলছি, এটা কি বলো তো? অন্ননালীর পরে কোথায় যাচ্ছে? পাকস্থলীতে চলে যাচ্ছে, বুঝতে পারছো? পাকস্থলী থেকে পরে কিন্তু চলে যাচ্ছে কোথায়? ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে, ডিওডেনাম হয়ে এই যে ক্ষুদ্রান্ত। তাহলে এ অংশ হচ্ছে পাকস্থলী, বি অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। তারপরে কোথায় চলে যাচ্ছে? বৃহদাংশ হয়ে একবারে পায়ুপথে যেই খাদ্য, মানে যেই খাদ্য সেটা উচ্ছিষ্ট, হ্যাঁ, বা প্রয়োজন নাই, সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে শরীর থেকে। তাহলে এইভাবে তোমরা ভূমিকাগুলো দেখবা যে এই অংশ প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এখন আমরা এই যে পরিপাকগুলো করব। শর্করা পরিপাক শুরু হয়, খাতায় লেখো, শর্করা পরিপাক শুরু হবে মুখ গহ্বরে, ঠিক আছে? আর আমিষ পরিপাক শুরু হবে পাকস্থলী থেকে। আমিষ পরিপাকটা স্টার্টিংই হয় পাকস্থলী থেকে, বুঝতে পারছো? মুখ গহ্বরে কোনো আমিষের পরিপাক হয় না। আচ্ছা, এই যে মুখ গহ্বরে যে হলো, মুখ গহ্বরে কি টায়ালিন, লালায় হচ্ছে টায়ালিন নামক একটা পদার্থ থাকে। সেটা কিন্তু তুমি যে খাদ্যবস্তু দাঁত দিয়ে চাবাচ্ছ, তাই না? খাদ্যবস্তু দাঁত দিয়ে কর্তনের ফলে কি হচ্ছে, কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ধরো পরিণত হচ্ছে, হ্যাঁ। এরপরে কি হচ্ছে, লালা রসে কি থাকে? টায়ালিন থাকে। এখন এমসিকিউ যদি কোশ্চেন বলে মুখ গহ্বরে কোন এনজাইম থাকে, ঠিক আছে, বা কি কি থাকে, টায়ালিন থাকে নাকি অন্য এনজাইম গুলো থাকে, তখন টায়ালিন দাগ দিবা, হ্যাঁ। এখানে মুখ গহ্বরে কি হয়ে যাচ্ছে, জটিল যে শর্করা টায়ালিনের প্রভাবে মল্টেজে পরিণত হচ্ছে। তো টায়ালিন তাহলে কি এখানে এনজাইম, দেখতে পাচ্ছ যে বোর্ডে লেখা আছে টায়ালিন তাহলে কি এনজাইম, হ্যাঁ। দেখো টায়ালিন মল্টোস, টায়ালিন কি করতেছে, এই জটিল শর্করা, জটিল শর্করা কোনটা? এই যে ভাত, ভাত, আলু, এগুলো হচ্ছে জটিল শর্করা। টায়ালিনের প্রভাবে এই যে তুমি দাঁত দিয়ে যে কর্তন করলে, সেই কি হলো, টায়ালিনের প্রভাবে মল্টোজে পরিণত হলো। মল্টোজটা কি হলো, পরবর্তীতে আবার মল্টেজ নামক আরেকটা এনজাইম। তাহলে দুইটা এনজাইম, শর্করা পরিপাকে কয়টা এনজাইম লাগতেছে মুখ গহ্বরে? দুইটা, টায়ালিন আর হচ্ছে মল্টেজ। তাহলে টায়ালিন মল্টোজ কে পরিণত করবে, আবার মল্টোজ কি হবে দেখো, মল্টোজ থেকে কিন্তু মল্টেজ, টেজ হচ্ছে এনজাইম, মল্টোজ হচ্ছে ওই খাদ্য বস্তুটা, ঠিক আছে? তাহলে মল্টোজ কি হবে, মল্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হবে। গ্লুকোজে যখনই পরিণত হয়ে যাবে তখন এটা শর্করা পরিপাক শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? শর্করা পরিপাক। এখন এই যে এই অংশে উদ্দীপকের তাহলে ঘ্রাসনালীর পরে আমরা কি পাচ্ছি, এ যদি পাকস্থলী হয়, আর বলছে এ কি খাদ্য পরিপাকে কি ভূমিকা রাখে, তাহলে পাকস্থলীতে কি পরিপাক হয়?
পাকস্থলীতে দেখো আমিষ পরিপাক হচ্ছে, ঠিক আছে? তাহলে এই আমিষ পরিপাকের এইটাই কিভাবে সহায়তা করে সেটা আমাদের বুঝতে হবে। এখন দেখো আমিষ কি হচ্ছে, আমিষ জাতীয় খাদ্য কি, মাছ, মাংস, ডাল, এগুলো। হ্যাঁ, এই আমিষ জাতীয় খাদ্য কি হবে, এই যে পানির সাথে মিশ্রিত হয় পেপসিন। তাহলে পাকস্থলীর এনজাইম কি, পাকস্থলীর এনজাইম হচ্ছে পেপসিন। পেপসিন কি করবে, এই আমিষ আর পানি এই দুটোকে কি করবে, প্রোটিওজ ও পেপটনে পরিণত করবে। সব কিন্তু হচ্ছে তোমার পাকস্থলীতে, ঠিক আছে? আর পাকস্থলীতে কিন্তু যান্ত্রিক যে পরিপাকটা হয়, যান্ত্রিক পরিপাকে কিন্তু কি হয়, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীতে ক্ষরিত হয়। ফলে তুমি যে খাবারটা খেলা তার সাথে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু মরে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর পাকস্থলী কি তিন স্তর বিশিষ্ট। গ্যাস্ট্রিক জুসও ক্ষরিত হয় কোথায়, পাকস্থলী। এই পাকস্থলীর পুরো ভূমিকাটাই সুন্দর করে লিখতে হবে অ্যাসাইনমেন্টে, বুঝতে পারছো? হ্যালো, তারপরে দেখো তাহলে আমিষটা কি হলো, পানি পেপসিন এনজাইমের প্রভাবে প্রোটিওজ পেপটনে পরিণত হলো, ঠিক আছে? আর কেসিন আর পানি এগুলো কিন্তু সব ঘটনা ঘটতেছে পাকস্থলীর ভেতরে। কেসিন আর পানি কি হচ্ছে, রেনিন এনজাইমের প্রভাবে প্যারাকিসিনে পরিণত হলো। আস্তে আস্তে কিন্তু আমার টার্গেট হচ্ছে কি, আস্তে আস্তে সরল পরিণত করতে হবে। আমিষ হচ্ছে জটিল খাদ্যবস্তু, যদি আমার খাদ্যবস্তুটা সরল হয়ে যায় তখনই কিন্তু আমার দেহ কর্তৃক শোষণের কাজ হচ্ছে ক্ষুদ্রান্ত। এই যে পাকস্থলী খাদ্যগুলা মোটামুটি সরল করে পাঠাই দিচ্ছে, সেগুলা কিন্তু শোষণ হবে হচ্ছে ক্ষুদ্রান্ত কর্তৃক। যদি ক্ষুদ্রান্ত শোষণ করতে পারে তাহলেই তোমার শরীর সেটা অ্যাকসেপ্ট করবে, তুমি শক্তি পাবা। আমার টার্গেটে হচ্ছে কি, শক্তি, তাই না? আমার কর্মদক্ষতায় যে কথা বলতেছি, শরীরের যে ক্রিয়াকলাপ সেগুলোর জন্য আমরা কিন্তু খাদ্য খাই, শক্তির জন্য, বুঝতে পারছো? তাহলে এই প্যারাকিসিনটা পেপসিনের প্রভাবে পেপটন হবে। আচ্ছা, এখন কেসিনটা কি, অনেক সময় প্রশ্ন আসে কেসিন কি। কেসিন হচ্ছে দুগ্ধ আমিষ, দুধের মধ্যে যে আমিষটা থাকে সেটা হচ্ছে কেসিন। লিখে নাও খাতায়। তাহলে দুধের মধ্যে দুগ্ধ কেসিনকে বলা হচ্ছে, দুগ্ধ আমিষকে বলা হচ্ছে কেসিন। হ্যাঁ, এখন দেখো তার মানে পাকস্থলীতে এগুলো হলো। হ্যাঁ, পাকস্থলী থেকে আলটিমেটলি খাবার কিন্তু ডিওডেনামের মাধ্যমে ক্ষুদ্রান্তে যাবে। এখন ডিওডেনামে কি হয়, ডিওডেনাম হচ্ছে পাকস্থলীর পরে যেই বাঁকা অংশটা আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কি হচ্ছে, ডিওডেনামে প্রায় পাচিত নমনীয় খাদ্যধর্মী যে খাদ্য উপাদান সেটাকেই বলা হবে কাইম। অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে কাইম কি, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো, তাইলে পাকস্থলী থেকে খাদ্য যখন পরবর্তীতে ডিওডেনামে আসবে প্রায় পাচিত নমনীয়, কারণ আলটিমেটলি পাকস্থলী কিন্তু সরল খাদ্যে পরিণত করতে সক্ষম হয়েছে। তাহলে এই ডিওডেনামে কি হবে, পাচিত নমনীয় খাদ্য উপাদান চলে আসবে, ঠিক আছে? একটু নমনীয় হবে, সেটাইকেই বলা হচ্ছে কাইম। তখন যে অবস্থাটা, খাদ্য দ্রব্যের যে অবস্থাটা, সেটাই হচ্ছে কাইম। হ্যালো, তাহলে তোমরা লিখবা কি, দেখো এখন যদি বলা হয় যে এই যে উদ্দীপকের এইটা কি ছিল, যকৃত, তাই না? পরিষ্কার করে নেই। এখানে দেখো, তাইলে এই অংশটা কি, যকৃত। এখন যকৃত হচ্ছে কি, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। যকৃততে কি থাকে, পিত্তরস তৈরি করে পিত্তথলিতে জমা থাকে। তুমি তো পাকস্থলী নিয়ে গণনা করলেই, উদ্দীপকের আরেকটা প্রশ্নে কিন্তু যকৃতর কথা বলা আছে, ঠিক আছে? তাহলে কি হবে, যকৃত কি হচ্ছে, পিত্ত রস তৈরি করে পিত্তথলিতে জমা থাকে, ঠিক আছে? খাদ্যনীয় পদার্থ, পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। এই রসে কি সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত হয়, হ্যাঁ, এবং হাইড্রোক্লোরিক দ্বারা প্রশমিত হচ্ছে।
এভাবে কিন্তু ক্ষারীয় মাধ্যমে পরিপাককারী এনজাইম ডিওডেনামে সক্রিয় হয়। এই যে পাকস্থলীর যে এনজাইমগুলো চলে গেল, ওগুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ডিওডেনামেও চলে যাচ্ছে। ঠিক আছে, এভাবেই কিন্তু যকৃত পরিপাকে কি করতেছে, ভূমিকা রাখতেছে। বুঝতে পারছো? হ্যালো, বুঝছো? ঠিক আছে, এই পাশে দেখো আরেকটা কথা লেখা আছে বিএমআই কি? বিএমআই হচ্ছে বডি মাস ইনডেক্স, দেহের ওজন ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতা স্কয়ার। পরীক্ষার সময় জানো এই স্কয়ারটাকেও দেয় না। উচ্চতার একক কি বলো তো? মিটার না? তাহলে মিটার স্কয়ার হবে অবশ্যই। ব্যক্তির উচ্চতা কত মিটার সেটাকে স্কয়ার করতে হবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে স্থূলতা কি, আর আরেকটা প্রশ্ন আছে, স্থূলতা কি? স্থূলতা হচ্ছে দেহের ওজন এবং উচ্চতা এই দুইটার জন্য যেই সামঞ্জস্য, অর্থাৎ কারো যদি উচ্চতার চেয়ে ওজন বেশি থাকে সেক্ষেত্রে সেটা আদর্শ না। বুঝতে পারছো? তোমার হাইট অনুযায়ী ওজন কি করতে হবে, ঠিক থাকতে হবে। বেশি, অনেকে বলে কি বেশি মোটা হয়ে গেছে বা রোগা এরকম, ঠিক আছে, তাহলে কি আদর্শ স্থূলতা কি আদর্শ দৈহিক ওজনের 20% বা তারও বেশি পরিমাণ মেদ যদি সঞ্চিত হয়। ঠিক আছে, আদর্শ দৈহিক ওজন কোনটা? আদর্শ দৈহিক ওজন হচ্ছে তোমার বডি মাস ইনডেক্স দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বডি মাস ইনডেক্সটা কি? এই যে ওজন, মাত্রাতিরিক্ত ওজন, কারো ওজন বেশি হলো নাকি কম হলো সেটা নির্ধারণের জন্য উচ্চতা এবং ওজনের মধ্যে যে আনুপাতিক হার, আনুপাতিক না, উপরে কি আছে, দেহের ওজন ডিভাইডেড বাই ভাগ ব্যক্তির উচ্চতা স্কয়ার। হ্যাঁ, ওজন কি হবে, কিলোগ্রাম বা কেজি। ঠিক আছে, আর ব্যক্তির উচ্চতা হচ্ছে মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে এইখান থেকে তোমরা এটা লিখতে পারবা। হ্যাঁ, আর ভিলাই কি? দেখো ভিলাই, আরেকটা প্রশ্ন কিন্তু আছে, ভিলাই কোথায় থাকে? হ্যাঁ, ভিলাইয়ের জন্যই কিন্তু ক্ষুদ্রান্তের শোষণ কাজটা পরিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, ক্ষুদ্রান্তের কি কি থাকে? বিভিন্ন ধরনের স্তর থাকবে, সেরোসা, পেশি কোষ, সাবমিউকোসা লেয়ার থাকবে। হ্যাঁ, ক্ষুদ্রান্তের ভিতরেও বিভিন্ন লেয়ার থাকবে। এই যে মিউকোসা, এই মিউকোসা অংশ থেকে, এই যেটা ধরো ক্ষুদ্রান্ত, ভেতরের দিকে কি আছে, মিউকোসা আছে, সাবমিউকোসা, পেশি স্তর, লেয়ার আছে, অনেকগুলা লেয়ার আছে। কিছু হচ্ছে কি হচ্ছে, এই যে এরকম আঙ্গুলের মধ্যে, এটা ধরো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের ভিতরে যদি দেখা যায় তো অসংখ্য এরকম আঙ্গুলের মতন অভিক্ষেপ আছে। ঠিক আছে, এগুলাই হচ্ছে কি, হ্যাঁ বলো, হ্যালো, মিউকোসাতে গবলেট ও শোষণক্ষম কোষ রয়েছে। আর কি হচ্ছে ভিলাই নামক, তাহলে তোমরা যদি বলে যে ভিলাই কি, ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তের মিউকোসা থেকে আঙ্গুলের মতন কতগুলো অভিক্ষেপ বের হয়ে আসে, যারা শোষণে অংশগ্রহণ করে তারাই হচ্ছে ভিলাই। বুঝতে পারছো? উত্তরটা এভাবে দিবা সুন্দর করে বুঝে বুঝে। বইটা কিন্তু পড়তে হবে, আর অবশ্যই বাসায় একটু একটু করে পড়বা। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে শর্করা পরিপাকটা দেখবা, আমিষ পরিপাকটা দেখবা, পাকস্থলীর যে ভূমিকা সেটা ইম্পর্টেন্ট, যকৃত বিভিন্ন সঞ্চয় কাজ করতেছে, যকৃত কিভাবে খাদ্য সঞ্চয় বা পরিপাকে ভূমিকা রাখে সেটা পড়তে হবে। কাইন কি, বিলাই কি, বডি মাস ইনডেক্স, এগুলো আমরা জানলাম। বুঝতে পারছো? এখন আমরা আসবো হচ্ছে, এখন আমরা পড়তে কিন্তু হবে তোমার পাকস্থলীটা ইম্পর্টেন্ট, যকৃত, তারপরে হচ্ছে অগ্নাশয়, হ্যাঁ, ক্ষুদ্রান্ত, এগুলার গঠন সহ খাদ্য কিভাবে পরিপাক হচ্ছে, হ্যাঁ, পরিপাকে বা শোষণে কিভাবে সাহায্য করতেছে। শোষণ যদি প্রশ্ন আসে শোষণ কে করে, সেটা স্টার্টই হবে ক্ষুদ্রান্ত থেকে, কারণ পাকস্থলী অলরেডি কি করছে, খাদ্যবস্তু কিন্তু স্মরণ করে ফেলতেছে। এখন তোমার বডিটা যে ইনটেক করবে, নিবে, কেন নিবে? শরীরে শক্তি যোগাবে, তাই না? সেটার জন্য কি হবে, পুরো শোষণ
ক্রিয়াটাই হবে তোমার ক্ষুদ্রান্তের। তো ক্ষুদ্রান্তের শোষণ কৌশল বইতে আছে সুন্দর করে। এই যে খাদ্যবস্তুর শোষণ, শর্করা কিভাবে শোষণ করতেছে, আমিষ কিভাবে শোষণ করতেছে, এগুলা। এই যে ভিলাসের একটা প্রস্তুতছেদের ছবি আছে, তার মানে মেন কাজ হচ্ছে ভিলাই। হ্যাঁ, ভিলাই হচ্ছে বহু বচন, আর ভিলাস হচ্ছে একটা, অনেকগুলা নিয়ে ভিলাই। আর যদি একটা আঙ্গুরের মতো অভিক্ষেপ, সেটা হচ্ছে ভিলাস। হ্যালো, হ্যাঁ। আর অগ্নাশয় কি থাকে? অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে কিন্তু, ঠিক আছে? এগুলো একটু সুন্দর করে দেখতে হবে। অগ্নাশয়টা দেখো, অগ্নাশয়ের চিত্র যদি আমরা আঁকাই, হ্যাঁ, অগ্নাশয়টা কি থাকবে? এই যে এরকম অনেকটা কি থাকবে, পাতার মতন অংশ থাকবে। হ্যাঁ, ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে দিয়ে এটা থাকবে। এর মেন কাজ কি? মেন কাজ হচ্ছে ক্ষুদ্রান্তে যাওয়ার সময় অগ্নাশয় রস নিঃসৃত হয়। তাহলে অগ্নাশয়, তাহলে যখন ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুতে যাওয়ার সময় কি হচ্ছে, অগ্নাশয় রসটা নিঃসৃত হচ্ছে। অগ্নাশয় রসে কি থাকে? পরিপাক এনজাইম আর ক্ষারীয় তরল, এগুলো থাকে। হ্যাঁ, এই এনজাইমগুলো কি কি থাকে দেখো। অগ্নাশয়ের যদি ভূমিকা, অগ্নাশয়ের ভূমিকাটা কি? অগ্নাশয় হচ্ছে কি, অগ্নাশয় রস থাকে, এবং অগ্নাশয় রসে একটু খাতায় লেখো, অগ্নাশয় রস। অগ্নাশয় রসে তাহলে কি কি থাকতেছে বলো? অগ্নাশয় রসে থাকবে পরিপাক এনজাইম আর ক্ষারীয় তরল, ঠিক আছে? পরিপাক এনজাইম, আর হচ্ছে কি ক্ষারীয় তরল। এরা কি করবে? এই যে রসে, এই যে এনজাইম, এই পরিপাক এনজাইমের মধ্যে কয়টা এনজাইম থাকে? 3 ধরনের এনজাইম থাকে। এগুলো কিন্তু সবই অগ্নাশয় করতেছি আমরা। হ্যাঁ, অ্যামাইলেজ, লাইপেজ, আর হচ্ছে কি প্রোটিয়েজ, ঠিক আছে? এই এনজাইমগুলো থাকবে। অ্যামাইলেজ স্টার্চকে ভাঙবে, ঠিক আছে? স্টার্চ মানে কার্বোহাইড্রেটের, ওইটা চিনির অনুপাত করবে। লাইপেজ কি করবে? চর্বি জাতীয় খাদ্যবস্তু। তাহলে অ্যামাইলেজ হচ্ছে স্টার্চ বা শর্করা জাতীয় খাদ্যবস্তু, লাইপেজ হচ্ছে চর্বি জাতীয় খাদ্যবস্তু, প্রোটিয়েজ হচ্ছে আমিষ জাতীয় খাদ্যবস্তু। এগুলাকে আরো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরিণত করবে, বুঝছো? সবার টার্গেট হচ্ছে জটিল খাদ্যবস্তুটাকে সরল করা। প্রথমে মুখ গহ্বর থেকে মুখ ছিদ্র থেকে মুখ গহ্বর, তারপরে গ্রাস নালী, তারপরে চলে আসছে পাকস্থলী। পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে খাদ্যবস্তুগুলো আরো কি হবে, আস্তে আস্তে সরল হবে। তারপরে পাকস্থলী থেকে ডিওডেনামের মাধ্যমে চলে যাবে কোথায়? ক্ষুদ্রান্তে। তার আগে কিন্তু কি থাকবে? ডিওডেনামে কিছু কাজ হবে। আর অগ্নাশয় কিন্তু কি করবে? এই পাকস্থলী থেকে যখন ক্ষুদ্রান্তে যাওয়ার সময় অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হবে, যেখানেও কিন্তু শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্য আরো সরল অবস্থায় যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। বুঝতে পারছো? সবাই কিন্তু কি করতেছে? খাদ্যবস্তুটাকে শোষণ উপযোগী করতেছে। কে শোষণ করবে? সবশেষে কিন্তু ক্ষুদ্রান্তে চলে যাবে এবং খাদ্যবস্তু শোষিত হবে। এই তো, এই যে এখানে পরিপাক মোটামুটি। তাহলে এখান থেকে আমরা কি দেখবো? এই ছবিতে কি দেখা যাচ্ছে? দুই পাশে, তাই না? দুই পাশে দুইটা কি থাকবে? বৃক্ক। এটা কি হবে? বৃক্ক নালী। বৃক্ক নালী থেকে কই চলে যাবে? মূত্রথলিতে চলে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা লিখতে হবে। কোশ্চেনটা কি ছিল একটু দেখো তো, কোশ্চেনটা কি ছিল উদ্দীপকের? দেখি, এখানে ছিল হচ্ছে উদ্দীপকের এ, যে এটা ছিল কি এ, এটা ছিল এ, এটা বি, এটা সি। উদ্দীপকের এই অংশের বর্ণনা দাও। তাহলে যে তোমার বৃক্কের যে গঠন, এটা পুরোটা বর্ণনা দিতে হবে, ঠিক আছে? মেডুলা, কর্টেক্স, আরো কি কি আছে, এগুলো সুন্দর করে বর্ণনা করতে হবে। হ্যাঁ বলো, বলো। হ্যালো,
কিছু বলতে চাইছো? হ্যাঁ বলো। তাহলে কি হচ্ছে দেখো, এই যে এখানে তোমার বৃক্কে কি কি থাকবে? বৃক্কে থাকবে হচ্ছে মেন হচ্ছে পার্টটা কি, বৃক্কের যদি আমি লম্বচ্ছেদটা করি তাহলে কি থাকবে? কর্টেক্স থাকবে বাইরের দিকে থাকবে কর্টেক্স, ভেতরের দিকে থাকবে হচ্ছে কি মেডুলা, ঠিক আছে? তারপরে এই পাশে থাকবে পেলভিস, তারপরে কি হয়ে যাবে, এদিক থেকে একটা নালী ইউরেটারে চলে যাবে, বা এদিক থেকে মূত্র নালী যেটা বলতেছে সেদিকে চলে আসবে। বৃক্কের গঠনটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, বৃক্কের কাজটা কি? রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য পদার্থ সেটাকে অপসারণ করবে। হ্যাঁ, বৃক্কের আচ্ছা সূক্ষ্ম গঠন যদি বলে তাহলে বৃক্কের গাঠনিক আর কার্যিক একককে বলা হয় নেফ্রন, মনে থাকবে? বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে কি? নেফ্রন। এই নেফ্রনটা কই থাকবে? এই নেফ্রনটা হচ্ছে একেবারে সূক্ষ্ম গঠন। হ্যাঁ, নেফ্রন কিন্তু থাকবে এই যে এখানে অসংখ্য এরকম পেঁচানো সূক্ষ্ম কিন্তু গঠন থাকবে নেফ্রন। হ্যাঁ, খুবই মাইক্রোস্কোপিক কিন্তু এগুলো। তারপরে রেনাল কর্পাসল আছে, বোমেন্স ক্যাপসুল কি এই যে ভিতরেই থাকবে যে ছাঁকনি, চা ছাকার ইয়ে আছে না, আমাদের চা ছাকি। বোমেন্স ক্যাপসুল হচ্ছে এই যে পানি দিয়ে সমস্ত দেহ থেকে পানি এসে যে আসলো, এখন যেটা বজ্র মানে যেটা নাইট্রোজেন গঠিত বজ্র সেটা কিন্তু এই ছাঁকনির মাধ্যমে পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে কিন্তু সেটা মূত্র নালী দিয়ে মূত্রথলির দিকে পাঠিয়ে দিবে, যাতে শরীর থেকে সেটা বের হয়ে যায়। খারাপ জিনিস, বুঝতে পারছো? এই যে খাবারটা যে হজম হচ্ছে, সারা শরীরে ধরো খাবার হজম হলো। হ্যাঁ, পানি কিন্তু অনেক বড় জিনিস, সবাই বেশি করে কিন্তু পানি খেতে হবে। পানি যদি তুমি ঠিক মতন খাও তাহলে কিন্তু শরীরের ক্রিয়াও ভালো থাকবে। সমস্ত দেহ থেকে কিন্তু যেই পানিটা সেটার মধ্যে কিন্তু রক্তও কিন্তু পানি আছে, তার মানে পুরা সমস্ত বেশি করে পানি খেলে কি হবে? পুরো শরীরে যত দূষিত পদার্থ আছে সব কিন্তু কি হয়ে যাবে? পানির মাধ্যমে বৃক্কের যে গ্লোমেরুলাস এখানে ফিল্টারের মাধ্যমে ছেঁকে আলটিমেটলি বডি থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে তোমরা পড়বা। আচ্ছা, মূত্রনালীকে কিন্তু আবার ইউরেটারও বলা হয়, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ইউরেটারও বলা হয়। তাহলে এটা কিডনি, এ অংশটা হচ্ছে কিডনি, বি অংশটা কি হবে? ইউরেটর, আর সি অংশটা তো একেবারে শেষে মূত্রথলি, ঠিক আছে? মূত্রথলি। তাহলে কি হলো? বৃক্কের গঠনটা বললাম, তারপরে বি অংশ কি? ইউরেটার, আর সি হচ্ছে মূত্রথলি। এভাবে আনসার করে দিন। আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন কি আছে দেখো, আরেকটা প্রশ্ন আছে এখানে দিছে, রেচন কাকে বলে? ডায়ালাইসিস কি? হ্যাঁ, তারপরে দেখো একটা বক্স আকারে আছে মালপিজিয়ান কর্পাসল আছে, তারপরে পেঁচানোর নালী, সংগ্রাহক নালী, হেনরির লুপ। ওগুলা হচ্ছে সব তোমার বৃক্কের যে সূক্ষ্ম গঠন সেটাকে বর্ণনা করছে। বৃক্কের সূক্ষ্ম গঠনে তাহলে কি আছে? বৃক্কের সূক্ষ্ম গঠনে ফার্স্টে আছে রেনাল কর্পাসল, সেটাই তোমার ছক আকারে দিয়ে দিছে, বুঝছো? উদ্দীপকে। তাহলে এই সবগুলা জানতে হবে। আচ্ছা, রেচনটা কি? তাহলে তো তোমরা বুঝলা, রেচন হচ্ছে এই যে প্রক্রিয়াটা, ঠিক আছে? রেচন পদার্থ বা কি যে নাইট্রোজেন গঠিত যে দূষিত পদার্থ সেটাই হচ্ছে কি? রেচন পদার্থ। হ্যাঁ, এই রেচন পদার্থটা যে প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশিত হয় দেহ থেকে সেটাই হচ্ছে রেচন। রেচন মানে এক্সক্রিটরি সিস্টেম, ওই যে বজ্র তাদের চলে যাচ্ছে শরীর থেকে। হ্যাঁ, এটা প্রধান। আর এটার মুখ্য অঙ্গ হলো বৃক্কের গঠন কার্যিক একক হলো নেফ্রন। নেফ্রনের মধ্যে আস্তে আস্তে বড় থেকে আমি ছোটর দিকে যাচ্ছি, বৃক্কটা বড়, তাই না? বৃক্কের ভেতরে কি আছে? নেফ্রন আছে। তারপরে সেই নেফ্রনের যে গঠন সেটার মধ্যে কি কি আছে? এই যে রেনাল কর্পাসল আছে,
তারপরে বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস আছে। গ্লোমেরুলাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লোমেরুলাসটা অবশ্যই সুন্দর করে চিত্র সহ ভালোভাবে শিখবা। এখান থেকে উদ্দীপক দিয়ে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, বা আসতে পারে। দেখো গ্লোমেরুলাসটা দেখো, বোমেন্স ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে থাকে গ্লোমেরুলাস। এটা কি হচ্ছে জালিকা, ঠিক আছে। এই যে 60টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জালিকা মানে কি, অনেকটা নেটের মতন কাজ করবে, চায়ের ছাঁকনি যেরকম, দেখছো কত অসংখ্য ফুটা ফুটা ছিদ্র, এর জন্য এখানে জালিকা করছে। তাহলে এখন তুমি যদি পানি কম খাও, পানি কম খেলে তো ওই যে পদার্থগুলো আছে নাইট্রোজেন গুলোতে সব কিন্তু গ্লোমেরুলাসের ছাঁকনিতে আটকে গেলে মুশকিল। এই জন্য বেশি করে পানি খেতে হবে, বুঝতে পারছো, যাতে সেই পানির ফ্লোতে গ্লোমেরুলাস তার কাজটা আরো সহজ করতে পারে। তাহলে কি 60টি কৈশিক জালিকায় বিভক্ত হয়। হ্যাঁ, আর রেনাল কর্পাস হলো রক্তের আলট্রাফিল্ট্রেশন ঘটে। আলট্রাফিল্ট্রেশনটা কি, এই যে রক্তটা যে পরিশুদ্ধ, বুঝছো, রক্তটাকে কি করতে হবে, পরিশুদ্ধ করতেছে। রক্ত কিন্তু অনেক দূষিত পদার্থ থাকে, তুমি যে পানিটা খেলা সারা শরীরে রক্তের মাধ্যমে সেই দূষিত পদার্থগুলো কিন্তু রেনাল কর্পাসের কি করবে, আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে। আর গ্লোমেরুলাসের যেই 60টা কৈশিক জালিকা, এগুলো কিন্তু সুন্দর করে ঠিক মতন কাজ করবে। আর আলটিমেটলি তোমার কি হবে, বৃক্ক থেকে ইউরিটারের মাধ্যমে মূত্রথলি দিয়ে শরীর থেকে বর্জ্য পদার্থটা বের হয়ে যাবে। আমার টার্গেটই হচ্ছে যেটা খারাপ বা অপাচিত অংশ আছে, আমিষ জাতীয় খাদ্য তো হজমই হয়ে গেল, কিন্তু এই যে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে এর ফলে সেটা কি করবে, শরীর থেকে যে দূষিত পদার্থ, নাইট্রোজেন গঠিত দূষিত পদার্থ, সেটা রেচনের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আর 3 মিনিট আছে। আচ্ছা, হ্যাঁ, ডায়ালাইসিস কি, এই যাদের কিডনিতে সমস্যা হয়ে যায়, হ্যাঁ, কিডনি কিন্তু অচল হয়ে যায়, এটাই হচ্ছে ডায়ালাইসিস, বুঝছো, অনেক কষ্ট। কিন্তু ডায়ালাইসিস হচ্ছে কি, এই যে বৈষম্যবেদ্য ঝিল্লির ভেতর দিয়ে ব্যাপন প্রক্রিয়া কলয়েডাল পৃথকীকরণ। অনেকে দেখবা কি করে, বৃক্ক বিকল হয়ে যায়, তখন কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, বৃক্ক যেই বিকলের প্রতিকারে 3টা নিয়ন্ত্রিত আহার, ডায়ালাইসিস, বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন অনেক ব্যয়বহুল, ঠিক আছে। একজনের 2টা বৃক্ক যদি নষ্ট হয়ে যায়, একটা নষ্ট হয়ে গেলে তো আরেকটা দিয়ে কাজ চালায়, কিন্তু যদি 2টাই নষ্ট হয়ে যায় তখন কি করতে হয়, প্রতিস্থাপন করতে হয়। মানে অন্য জনের শরীর থেকে তার সাথে ব্লাড গ্রুপ মিলতে হবে, শরীরের ভেতরকার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মিলতে হবে, এটা খুব মানে মুশকিল। হ্যাঁ, অনেক ব্যয়বহুল। সেজন্য সবাই কি করে, ডায়ালাইসিস করে, বুঝছো। ডায়ালাইসিস মানে যাদের কিডনি 2টাই বিকল, 7 দিন পর পর কিন্তু ডায়ালাইসিস অনেক সময় করে, 7 দিন 10 দিন, শরীরের কন্ডিশনের উপর। যার অবস্থা খুবই খারাপ সে 7 দিন 3 দিন পর পর ডায়ালাইসিস। প্রতিবার ডায়ালাইসিসে কিন্তু অনেক টাকা খরচ হয়, 7 থেকে 10,000 টাকা, ঠিক আছে। এখন ডায়ালাইসিসের সংজ্ঞায় তোমরা কি বলবা, এর জন্য কিন্তু ঠিক মতন পানি খেতে হবে। অনেকে তোমরা পানি খাও না, পানি খেতে হবে, কিন্তু কিডনি তাহলে ভালোভাবে ফাংশন করবে। দেখো, ডায়ালাইসিস হচ্ছে বৈষম্যবেদ্য ঝিল্লির ভেতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ায় কলয়েডাল পদার্থ দ্রবীভূত পদার্থের পৃথকীকরণ ডায়ালাইসিস। আচ্ছা, সহজ কথায় হচ্ছে কি, এই যে কলয়েডাল থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণ, ওই যে দূষিত পদার্থগুলো আছে, আমার যেহেতু কারো যদি কিডনি বিকল থাকে, গ্লোমেরুলাস ঠিক মতন কাজ করবে না, বুঝতে পারছো, আলট্রাফিল্ট্রেশনের কাজটা হবে না। সেইটার জন্য কি হচ্ছে, কৃত্রিমভাবে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ডায়ালাইসিস কিন্তু রক্ত সাপ্লাই করা হয়। তো এই সব কিছুর মাধ্যমে কি হচ্ছে, ডায়ালাইসিস। ডায়ালাইসিস 2 প্রকার, হিমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস হচ্ছে যন্ত্রপাতি টিউবের সমন্বয়ে কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয়, সেটার মাধ্যমে যে ডায়ালাইসিস সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস। আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে কি, পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে এই যে পেরিটোনিয়াম বা আংশিক ভেদ্য ডায়ালাইসিং ঝিল্লি দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে পেরিটোনিয়াম। অর্থাৎ কি হবে, অকৃত্রিম পেরিটোনিয়াম ঝিল্লি, যেহেতু আসল কিডনির ঝিল্লিগুলা অ্যাক্টিভ না, বিকল হয়ে গেছে, সেজন্য অকৃত্রিম একটা পেরিটোনিয়াম ঝিল্লি ডায়ালাইসিং ঝিল্লি হিসাবে ইউজ করে। এটা ডাক্তাররা করতে পারে, বুঝতে পারছো। হ্যালো, তাহলে ডায়ালাইসিস কি, ডায়ালাইসিস কয় প্রকার সেটা দেখবা। হ্যাঁ, সংজ্ঞাটা সুন্দর করে পড়বা, আশা করি পারবা। হ্যাঁ,
সবাই